কোনো পক্ষেরই কোনো জোর করার সুযোগ নেই। আইনগতভাবে কিন্তু এখানে সেই দুপক্ষকে মুখোমুখি করা এবং সুযোগ দেয়া ছাড়া আর কোনো পক্ষকে জোর করার কোনো ধরনের কোনো সুযোগ কারোরই নেই। যখন তালাকের কথাটা আসলো, তালাক যখন চাইলেন এক পক্ষ, তখন তারা গেলেন আদালতের কাছে। তো এক্ষেত্রে আদালত বা আপনি যেমনটা বলছিলেন যে সেখানে যে অথরিটি আছে লোকাল, তারা কোনোভাবে চেষ্টাটা করতে পারেন কিনা যে ঠিক আছে তালাকটা না হোক, এ বিষয়ে তারা কোনো জোর করতে পারেন কিনা বা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা? কোনো পক্ষেরই কোনো জোর করার সুযোগ নেই। সেটি মানে যে তালাক দিচ্ছেন, তালাক গ্রহীতা, তালাক দাতা কিংবা যারা অথরিটি আছেন, তাদের ওপরে শুধু একটি দায়িত্বই বর্তায় যে তারা একটি মীমাংসার সালিসি পরিষদ গঠন করে তারা ডাকবেন, উভয় পক্ষের শুনানি সেখানে হবে এবং শুনানিতে যদি দেখা যায় যে দুজনেরই আগ্রহ আছে, কারণ দেখেন যে আসলে মীমাংসা করতে চাচ্ছেন না তিনি তো শুনানিতেই যাবেন না, তার পক্ষে অন্য কেউ গেল বা যেভাবেই হোক হলো, কিন্তু তিনি যখন যাচ্ছেন না তখনই তো সেখানে আর কোনো সুযোগ থাকে না করার। আর কেউ যদি আসলে যায়, দুপক্ষই যদি সেখানে যায়, সেই ক্ষেত্রে তো আসলে দুজনের মানে ইচ্ছে আছেই দেখেই, উইথড্র করার ইচ্ছে আছেই দেখেই তারা কিন্তু সেখানে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হয়তো একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারেন, কিন্তু আইনগতভাবে কিন্তু এখানে সেই দুপক্ষকে মুখোমুখি করা এবং সুযোগ দেয়া ছাড়া আর কোনো খুব একটা কিন্তু এখানে তাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই বা কোনো পক্ষকে জোর করার কোনো ধরনের কোনো সুযোগ কারোরই নেই। এই যে তালাকের কথা বললেন, তো তালাক যদি হয় আসলে তাহলে স্ত্রী কি পাবেন আসলে? আমরা যে কথাটা বলছিলাম আসলে তার প্রাপ্তিটা কি হবে সেক্ষেত্রে? আমাদের যেটি আমি বলছিলাম যে দেনমোহরের বিষয়টি সাধারণত তালাকের পরেই এটি আসলে আলোচনায় আসে, কারণ বিয়ে বহাল থাকা অবস্থায় কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে কিন্তু সেটি দাবি করেন না, সেটি প্রম্পট হোক বা সেটি ডেফার করা হোক দেনমোহরটি। তো এক হচ্ছে যে এই দেনমোহরের বিষয়টি চলে আসে তালাকের পরে, সেটি তিনি পাবেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিয়ের পরবর্তী সময় আমরা যে বলছি যে তালাকটি কার্যকর হতে যে 90 দিন সময় লাগে, তিনি যখন থেকে ইনিশিয়েট করছেন সেই 90 দিন অর্থাৎ 3 মাসের ভরণ পোষণ তিনি আসলে পেয়ে থাকেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, তালাক কার্যকারিতার কথাই আমরা যখন বলছি যে তালাকের সময় 3 মাসের যে ওয়েটিং পিরিয়ডটি, সেটির মূল কারণ কিন্তু দেখা যায় যে স্ত্রী প্রেগনেন্ট কিনা সেটিকে আসলে নির্ণয় করার জন্য এই 3 মাসের জন্য একটি ওয়েটিং টাইম। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী প্রেগনেন্ট হলে সন্তানের অভিভাবকত্ব বা পিতৃত্ব নির্ণয়ের একটি বিষয় সেখানে আসতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে কেউ যদি প্রেগনেন্ট থাকা অবস্থায় একজন নারী যদি তালাক ইনিশিয়েট করেন অথবা তার হাজবেন্ড যদি তাকে তালাক দেন, তাহলে কিন্তু সেই তালাক 90 দিনের মধ্যে কার্যকর হচ্ছে না। সেক্ষেত্রে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের ডেলিভারির পরে সেই তালাকটা কার্যকর হবে। তো মানে এই দুটার মধ্যে যেটা আগে না, মানে ধরেন দুটার মধ্যে যেটা আগে, যদি দেখা যায় যে তালাকের 90 দিনের সময় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হচ্ছে, তখন কিন্তু সেটা পরে যাবে। কিন্তু দেখা যায় যে তালাকের সেই 90 দিন অতিবাহিত হওয়ার সময় যদি সেটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে হয়, সেক্ষেত্রে কিন্তু সন্তান ভূমিষ্ঠের পরে সেই তালাকটি কার্যকরী হবে। তার মানে বাচ্চা না হওয়ার আগ পর্যন্ত, ডেলিভারির আগ পর্যন্ত তালাক কার্যকর হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে মেইনটেনেন্সের যে ব্যাপারটা, যেটি আমরা বলছিলাম যে নর্মাল ক্ষেত্রে স্বাভাবিক একজন নারী যখন গর্ভবতী না, তখন কিন্তু 90 দিন তিনি ভরণ পোষণ পাবেন। আর যদি সেই নারী গর্ভবতী হয়ে থাকেন তাহলে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, মানে যতদিন না হচ্ছে সন্তান, ততদিন পর্যন্ত স্বামীকে ভরণ পোষণ দিতে হবে। তো মোটামুটি এই হচ্ছে প্রাপ্য। অনেকের ধারণা আছে যে একজন নারী তিনি হয়তো স্বামী সম্পত্তিতেও তার অধিকার থাকে। বাংলাদেশের আইনে এমন কোনো বিধান নেই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন উন্নত দেশগুলোতে আছে, সেখানকার আইন অনুযায়ী দেখা যায় যে অর্ধেক পোর্শনই স্ত্রীর কাছে চলে যায় ডিভোর্সের পরে। বাংলাদেশে এই ধরনের কোনো বিষয় নেই। তো যার ফলে দেখা যায় শুধুমাত্র দেনমোহর যদি পরিশোধ করা না হয়ে থাকে সেটি পাচ্ছেন, আর ওই 3 মাসের পাবেন। আর তিনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে সেটি আসলে তার সন্তান ভূমিষ্ঠকালীন সময় পর্যন্ত সেই পুরো সময়টাকে তার স্বামীকে সমস্ত ভরণ পোষণ